হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মেসের বউ আসে নাই, তো নিজেরা রান্নাবান্না করতে হবে। নিজেরা বলতে দুপুরবেলা যে কোনোভাবে ব্যবস্থা হয়ে গেছে। এখন যেহেতু রাত, তো রাত্রের জন্য কিছু একটা ব্যবস্থা করব। তো এই জন্য আমি কয়েকটা মাছ ভিজিয়ে রাখলাম, সাথে ভাতও লাগবে। এই জন্য চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো। তো চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়ে যায়। তো এটা ছোট্ট একটা পাতিলে নিলাম, কারণ আমি একাই খাবো, আমার সাথে আর কেউ নাই। তো চালটা চুলায় বসানোর পরে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিই, কারণ সয়াবিন তেল দিলে চালটা একটু ঝরঝরা হয়, মানে ভাতটা একটু ঝরঝরা হয়। আর আমি সাদা ভাত রান্না করতে একদমই পারি না, অনেক সময় এটা শক্ত থাকে বা অনেক সময় এটা বেশি নরম হয়ে যায়। তো আমি খুবই টেনশনে থাকি সাদা ভাত বসানোর পরে। তো যেহেতু মাছ রান্না করব, তো চিন্তা করলাম মাছের সাথে একটু আলুও দিব। তো সাথে দুইটা আলু আর দুইটা পেঁয়াজ দিয়ে নিলাম। এখন এই দুইটাকে কাটতে হবে। তো আলু পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা কাটতে আমার খুবই বিরক্ত লাগে, কারণ প্রথমে এটার উপরে ছিলকাটা উঠাতে হয়, তারপরে যদি ছিলকাতে কোনো সমস্যা থাকে সেটা তারপরে ওটাতে উঠাইতে হয়। তো এত ছিলাছিলির ঝামেলা আমার একদম ভালো লাগে না। কিন্তু রান্নায় তো পেঁয়াজ একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, এটা দেওয়াই লাগবে। এটা না দিলে রান্নায় টেস্ট আসবে না। তো যতই ঝামেলা হোক পেঁয়াজটা ছিলতেই হবে। তো অনেক কষ্টে দুটো পেঁয়াজ আমি ছিলে নিলাম। তো দুটো পেঁয়াজ ছেলার পরে আলুটাও খুব সুন্দরভাবে পিলার দিয়ে ছিলে নিলাম। তো আলু দুটো ছোট নিয়েছিলাম, কারণ যেহেতু আমি শুধু নিজের জন্য রান্না করছি, তো এত বেশি হবে না। এখন আপনারা বলতে পারেন যে মাছ তো 4 পিস, তো মাছ 4 পিস কোনো সমস্যা নেই। আমার মাছ খেতে খুবই ভালো লাগে, আর এই মাছগুলো পরবর্তীতে রান্না হবে না, এটা ব্যবহার করা হয় না এগুলো। তো এই জন্য আমি 4 পিসই নিলাম, কারণ মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আলু আর পেঁয়াজগুলো ছাড়ানোর পরে এগুলো ধুয়ে নিলাম, কারণ পেঁয়াজের গায়ে আলুর গায়ে একটু ময়লা ছিল। তো খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে নিলাম। তারপরে আলু আর পেঁয়াজটাকে কাটতে হবে। তো প্রথমে পেঁয়াজটাকে কেটে নিলাম, কারণ ঝামেলা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তো এখানে মোটা করলেও কোনো সমস্যা নেই, আমার পেঁয়াজ কাটার কোনো অভিজ্ঞতা নাই, মানে পেঁয়াজ আমি যেভাবে হোক সেভাবে কাটতে পারি, বাট রান্নার সুবিধার্থে এগুলো একটু চিকন করে কেটে নিলাম, কারণ যত চিকন হবে পেঁয়াজটা তত তাড়াতাড়ি গলে যাবে আর গ্রেভিটা ততই গাঢ় হবে। তো আর গ্রেভিটা যদি ভালো না হয় তাহলে তো পুরো তরকারিটাই আমার ওয়েস্ট হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে আমি পেঁয়াজ দুটোই খুব সুন্দরভাবে চিকন চিকন করে আমি কেটে নিলাম। তো পেঁয়াজ দুটো কাটার পরে এবার আলুটাও কেটে নিব। তো পেঁয়াজ কাটতে আমার একটু বেশি সময় লেগে গেল, কোনো সমস্যা নেই। আমি পেঁয়াজটা একটু সাবধানেই কাটি, কারণ পেঁয়াজ কাটতে গেলে হাত কাটার সম্ভাবনা থাকে। তো আর চাকুতেও খুব একটা ধার ছিল না, তো এই জন্য একটু আস্তে আস্তেই কাটছিলাম। তো পেঁয়াজটা কাটা শেষে এখন আমি আলুগুলা কেটে নেব। তো আলুটা এখন কীভাবে কাটবো সেটা একটু ভাবছিলাম, কারণ আলু একটু বেশি ছোট করব নাকি একটু লম্বা করব সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো যেহেতু চিন্তা করলাম মাছ দিয়ে রান্না হবে আর মাছের ঝোল করব, তো আলুটা একটু লম্বা লম্বা করে কাটাই ভালো। আর আলু যেভাবেই কাটা হোক এটা কোনো সমস্যা নাই, এটা খাওয়া হয়েই যাবে। আর আলু সব কিছুর সাথেই ভালো লাগে খেতে, বিশেষ করে আমার। মাংসের মধ্যে বা মাছের মধ্যে আলু যেভাবে হোক আমি খেয়ে ফেলতে পারি। কিন্তু রান্নাটা একটা সৌন্দর্য ব্যাপার আছে, রান্না যদি দেখতে ভালো না লাগে তাহলে তো খেতেও ভালো লাগবে না। মানুষ আগে বলবে যে রান্নাটা দেখেই ভালো লাগছে না, তো খেতে আর কেমন লাগবে। তো যাই হোক, সেই জন্য আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম দুটো আলু। তো আলু যেহেতু দুইটা ছোটো ছিল, তো কয়েক পিস হয়ে গেল, এটা আমার একার জন্য যথেষ্ট। এবার পেঁয়াজের আলুটাকে আলাদা করে রেখে দিলাম, আর যে মাছগুলো ভিজে রেখেছিলাম সেগুলো ভালো মতো ধুয়ে নিলাম। মাছ ধুতে একটু সমস্যা হচ্ছিলো, কারণ মাছের যে আঁশ ছিল সেটা তুলতে একটু ঝামেলা হচ্ছিলো। আর যেহেতু মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়, তো আঁশ খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয় না। তো নিজেরাই একটু পরিষ্কার করতে যেয়ে একটু ঝামেলা হয়। আর আমার একটু বেশি ঝামেলা হলো, কারণ লেজ আর মাথা ছিল, আর এই লেজ আর মাথায় অনেকটা চিপা চাপাই আঁশ থাকে আর কি। তো সেটা পরিষ্কার করতে যেয়ে একটু সমস্যা হয়ে গেল। যাই হোক, একটু সময় নিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ মাছ একটু বেশি না ধুলে মাছের গন্ধটা যাবে না। আর মাছ যেহেতু একটু বেশি গন্ধযুক্ত, তো এটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো মাছটা খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। হলুদটা একটু বেশি দিলাম, কারণ হলুদ দিলে যে মাছের যে কাঁচা স্মেলটা সেটা আর থাকে না, আর ভাজতে গেলেও খুব সুন্দর একটা কালার আসে। তো এভাবে উল্টে পাল্টে সব মাছের পিসগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। তো প্রথমে মাছ 4 পিস ছিল, এখন আপনারা বলবেন যে মাছ তো 4 পিস ছিল, এখন 5 পিস কীভাবে হলো? লেজের পার্টটা একটু বড় ছিল, এই জন্য আমি পরে আলাদা করে কেটে নিয়েছিলাম। তো কোনো সমস্যা নেই, মাছ খেতে আমার অনেক ভালো লাগে, তো আমি একাই খেয়ে ফেলতে পারবো। এই 5 পিস মাছ আমার জন্য কোনো ব্যাপার না। আর এই মাছগুলো অনেক দিন ফ্রিজে থাকে, একটু নরম হয়ে গেছিলো। নরম হয়ে গেছিলো বলতে মাছটা নরম হয়ে গেছিলো, মানে মাছে কোনো মানে পচা না বা কোনো তেমন কিছু স্মেল না, জাস্ট মাছটাই নরম হয়ে গেছিলো। আর যেহেতু আমি অনেকক্ষণ ধরে পানিতেও ভিজে রেখেছিলাম, তো সেক্ষেত্রে আরও একটু বেশি নরম হয়ে গেছিলো। এই জন্য একটু সাবধানে আমি হলুদ আর মরিচটা মাখিয়ে নিলাম। হলুদ আর মরিচ বলতে হলুদ আর লবণ, মরিচ আমি দিই নাই। তো কিছুক্ষণ এভাবে ম্যারিনেশন করে রাখা থাক। এবার চিন্তা করলাম নর্মাল মাছের ঝোল তো নর্মালি রান্না করা হয়, তো মাঝে মাঝে এটা রান্না করা হয়। তো চিন্তা করলাম আর কি অ্যাড করা যায়। তো কিছু কুমড়ার বড়ি নিয়ে নিলাম, এগুলোকে কুমড়ার বড়ি বলে আমাদের এদিকে। এটা হচ্ছে চাল কুমড়া আর কলাই ডাল মিশিয়ে একসাথে বানানো হয়। এটা শীতের সময় আমাদের দিকে প্রচণ্ড প্রচলিত একটা খাবার আর কি। যারা যশোর কুষ্টিয়ার দিকে থাকেন তারা এই জিনিসটা খুব সুন্দরভাবে চিনবেন, কারণ এই কুমড়ার বড়ি খুবই ফেমাস একটা খাবার, শীতের সময় এগুলো খুবই জনপ্রিয় আমাদের এই এলাকায়। তো যাই হোক, এই জিনিসটাকেও খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আলাদা করে মাখালাম না, কারণ প্লেট
হাতটা নিজের আবার ধুতেই হবে। তো যত বেশি প্লেটে আমি মশলাপাতি মাখাবো আমারই তত কষ্ট, কারণ ধোয়াধুয়ি ঝামেলা আমারই করতে হবে। তো সেম প্লেটেই আমি যে সাইড করে মাছগুলো রেখে নিয়ে আমি কুমড়ার যে বড়িগুলো ছিল সেগুলোকে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলাম বলতে এক্সট্রা কিছু মশলা আমি অ্যাড করলাম না, জাস্ট মাছ মাখানোর জন্য যে হলুদ আর মরিচটা বা লবণটা আমি দিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে একটু উল্টে পাল্টে মাখিয়ে নিলাম। তো মানে মাছ আর বড়িগুলো একসাথে আমি ম্যারিনেট করে নিলাম আর কি। তো ম্যারিনেট করার পরে একটু বেশ কিছুক্ষণের জন্য এগুলোকে রেস্টে রেখে দিলাম। এবার এগুলোকে রান্নার আগে একটু ভেজে নিতে হবে। তো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসে দিলাম। তো কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করলাম। তো যেহেতু রাত অনেকটা হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, এই জন্য একটা চামিচ দিয়ে বা খুন্তি দিয়ে আমি তেলটা একটু কড়াইয়ের চারিদিকে ছিটিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি তেলটা আর কড়াইটা সমানভাবে গরম হয়। তো তেলটা গরম হওয়ার পরে আমি প্রথমে যে কুমড়ার বড়িগুলো ছিল সেগুলো ভেজে দিলাম, কারণ কুমড়ার বড়ি ভাজতে বেশি সময় লাগে না, মাছ ভাজতে একটু বেশি সময় লাগবে। তো এই জন্য যে কুমড়ার বড়ি যে কয়টা ছিল সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো কুমড়ার বড়িতে তেল একটু বেশি টানে, তো একটু বেশি তেল লাগলো এখানে, আমি একটু পরপর তেল অ্যাড করেছিলাম। তেল অ্যাড করার সাথে সাথে একটু সময় লাগলো ব্রাউন কালার আসতে। তো যখন ব্রাউন কালার আসবে তখন আমি উঠে নিব। এখানে দু একটা ব্রাউন কালার আসছে, দু একটা আবার সাদা সাদা হয়েছিল। তো একটু সময় লাগলো ভাজতে। আর চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছিলাম, কারণ বেশি আঁচ দিলে এটা আবার পুড়ে যাবে। কুমড়া বড়িগুলো খুবই সেন্সিটিভ, যদি কম জাল দিই বা কম তাপে রান্না করি তাহলে এটা অনেক সময় লাগবে ভাজতে, আর যদি তাপটা বেশি বাড়িয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এই জন্য একটু মিডিয়াম আঁচে একটু হালকা করে নেড়ে নিলাম যাতে ভিতরে বাইরে দুই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই কুমড়া বড়ি আবার অনেক ধরনের হয়। অনেকে এটা তরকারির সাথে সিদ্ধ করে ফেলে, আবার অনেকে এটা ভাজতে যেয়ে পানি দিয়ে দিয়ে সিদ্ধ করে। মানে এটা রান্নার পরে অনেক সময় শক্ত থাকে, আবার অনেক সময় রান্নার পরে এটা নরম হয়ে যায়। তো আমি এটা কেমন ভুলে গিয়েছিলাম, মানে এটা শক্ত কি নরম হবে জানি না। তো যাই হোক তেমন কোনো ব্যাপার না, আস্তে আস্তে রান্না করতে গেলে বোঝা যাবে। তো যাই হোক এটা উল্টে পাল্টে নেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরে যখন একদম মুচমুচে টাইপের হয়ে গেছে, মানে কালারটা একদম গোল্ডেন ব্রাউন চলে আসছে, তখন এটাকে আমি নামিয়ে নিলাম আস্তে আস্তে। নামানোর সময় একটু ঠিক করে দেখে নিলাম কোনটা বেশি ভাজা হয়েছে কোনটা কম ভাজা হয়েছে, কারণ যেটা বেশি ভাজা হয়ে গেছে সেটা আর বেশিক্ষণ ভাজা যাবে না, সেটা খুব তাড়াতাড়ি তুলে ফেলতে হবে, না হলে এটা পরে তিতা তিতা হয়ে যাবে। তো এই জন্য যেটা বেশি ভাজা হয়ে গেছে সেটা খুব আস্তে আস্তে একটা করে তুলে নিলাম, আর যেটা কম ভাজা হয়ে গেছে সেটা একটু নাড়তে থাকলাম। এভাবে আস্তে আস্তে সব কুমড়ার বড়িগুলো ভেজে নিলাম, তারপর সব একটা একটা করে তুলে নিলাম। কড়াইতে একদমই তেল নেই, কারণ সবগুলো তেল কুমড়ার বড়ি অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন আবার আমি এক্সট্রা মাছ ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম। তো তেল একটু বেশি পরিমাণে দিলাম মাছ ভাজার জন্য। তো এই তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে যখন তেলটা গরম হয়ে গেছে তখন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ভাজার আগে প্লেটে আরেকটু আমি মাখিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে এটা ম্যারিনেশনে ছিল, আর যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো একটু পানি ছেড়ে দিয়েছে। তো এই জন্য আমি আরেকটু মাখিয়ে নিলাম যাতে গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লাগে। তো এবার একটা একটা করে আমি মাছগুলো সব ছেড়ে দিলাম। প্রথমে লেজটা দিয়ে দিলাম, কারণ লেজটা একটু বড় ছিল আর এটা একটু ভাজতে সময় লাগবে, এই জন্য লেজটা একদম মাঝে দিলাম। তারপর একটা একটা করে ছোটো যে পিসগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। আমার মনে হয় মাছ রান্না করা সবচেয়ে ইজি, শুধু মাছ ভাজার এই পার্টটা একটু কঠিন লাগে। মাছ যদি পারফেক্টলি ভাজা হয়ে যায় তাহলে মাছ রান্না কোনো ব্যাপারই না। আর আজকে মাছ রান্না করার প্রধান কারণ ছিল যে মেনলি মুরগি বা চিকেন খাওয়াই হয়। আজকে দুপুরেও চিকেনই খাওয়া হয়েছে, তো আমি চিন্তা করলাম যে চিকেন আর খাবো না। মানে যখন বাসায় নিজে কিছু বানাই তখন চিকেন দিয়ে বানানো হয়, বাইরে যখন কিছু খেতে যাই চিকেনই খাওয়া হয়। তো সবসময় চিকেনের উপরেই থাকি আর কি। তো এই জন্য চিন্তা করলাম যে নতুন আজকে কিছু একটা ট্রাই করা যাক। মাছ আমি খুব একটা কমই রান্না করি, আর মাছ রান্না করতে খুব একটা ঝামেলাও নাই। তো চিন্তা করলাম যে রাতও হয়ে গেছে আর আজকে সারাদিন একটু বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেক কাজ করা হয়েছে সারাদিনে ভার্সিটিতে। তো এই জন্য আর কি বেশি ঝামেলা করতে ইচ্ছা করলো না। প্রথমে ভেবেছিলাম ভাত আলু ভর্তা ডিম ভাজি করব, কিন্তু মনে হলো যে একদম সাদামাটা খাবার খেতে ভালো লাগবে না, কারণ সারাদিন বাইরে বাইরে থেকে বাসায় একটু হেভি খাবারই খেতে ইচ্ছা করছিল। তো এই জন্যই যে ফ্রিজ করে দেখলাম কয়েক পিস মাছ আছে, তার যেহেতু কোনো ঝামেলাও নাই তো চিন্তা করলাম তাহলে করেই ফেলি রান্না। তো এভাবে মাছগুলো একটু আস্তে আস্তে উল্টে পাল্টে দিলাম। তারপরে যখন মাছের মধ্যে একটা কালার চলে আসলো, মানে গোল্ডেন ব্রাউন যে কালারটা আসলো, তো এটার পরে আমি আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নিলাম। তো একটু সময় নিয়ে মাছগুলো ভাজলাম, কারণ মাছগুলো যেহেতু একটু নরম, তো একটু সময় নিয়ে একটু শক্ত করে ভেজে নিলাম, একটু বেশি ভাজলাম যাতে ক্রিস্পি হয় আর একটু শক্ত শক্ত থাকে। তো এই এক ব্যাচ মাছ ভাজার পরে মাথাটাই শুধু বাকি ছিল, তো মাথাটা ভাজার জন্য আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম, তারপরে এবার মাথাটা দিয়ে দিব। মাছের মাথা খেতে আমার খুবই ভালো লাগে, তো এই জন্য আমি এটাকে খুব সুন্দরভাবে একটু আলাদা করে স্পেশাল করে ভাজলাম আর কি। প্রথমে ভাবলাম এটাকে শুধুই খেয়ে ফেলবো, একটু ভাজি ভাজি করে একটু পোড়া পোড়া করে ফ্রাই করবো আর কি।
যেহেতু মাছের এটা হাড্ডির পার্ট, তো এটা শুধু খেতে কামড়ে কামড়ে খেতে অনেক ভালো লাগবে। পরে চিন্তা করলাম একসাথে রান্নাই করে ফেলি, এত ঝামেলা আবার আলাদা করে না করি। তো যাই হোক, মাছটা খুব সুন্দরভাবে ভাজার পরে এটাকেও তুলে রাখলাম। তো এবার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে বাকি যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব, কিন্তু তেলটা যেহেতু কম মনে হচ্ছিলো এই জন্য আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এই তেলটা দেওয়ার পরে এই তেলটাও গরম হতে থাক কিছুক্ষণ, আমি ওদিকে যে ভাতটা বসেছিলাম সেটা একটু দেখে আসি। তো ভাতটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, পানিটা যখন হালকা হালকা শুকিয়ে আসছিলো তখন। তো এখন দেখলাম যে ভাতটা পারফেক্টলি হয়েছে। তো আমি মোটামুটি সাদা ভাতটা একটু কমই রান্না করি, কারণ পারফেক্টলি খুবই কমও হয় আমার হাতে সাদা ভাত রান্না। তো যাই হোক, আজকেরটা খুবই পারফেক্ট হয়েছে। আজকে একদম ভাতগুলো ছাড়া ছাড়া আসছে, মানে ঝরঝরা হয়েছে, আর একটু শক্ত আছে, তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যাবে। তো ভাতটাকে এবার ঢেকে দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিলাম, আর সাইডের চুলায় তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি আস্তে আস্তে পেঁয়াজ আর যে বাকি মশলাগুলো মাছ রান্নার জন্য সেটাগুলোকে ছেড়ে দিব। মাছ রান্না করতে বেশি কোনো মশলা লাগে না, আমি আগেই বললাম, এটা রান্না করা খুব ইজি। তো প্রথমে পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু উল্টে পাল্টে নেড়ে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিলাম আর কি। তো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না আসে। তো চুলার আঁচটা একদম কম ছিল, কারণ বেশিক্ষণ লাগে নাই এটা ভাজতে, কারণ তেলটা অলরেডি অনেক গরম ছিল। তো পেঁয়াজগুলো যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন একটু মরিচ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো মাছ রান্না করতে যেহেতু বেশি মশলা লাগে না, তো এটাই একটা সুবিধা। তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে চিন্তা করলাম আলু পরে দিব, কারণ মশলাগুলো আগে কষানোর পরে তারপরে আলুগুলো দিলে ভালো লাগবে হয়তো। কিন্তু পরে চিন্তা করলাম বেশি সময় নিয়ে লাভ নেই, কারণ অনেক রাত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, খিদাও লাগছে, খাওয়া দাওয়া করে ঘুমাতে যেতে হবে। তো এই জন্য খুব তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য আমি আলু আর মশলাগুলো একসাথে একটু ভাজি ভাজি করে নিলাম। আলুগুলো মিক্স করার পরে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করার পরে যখন আলুগুলো একটু সফট হয়ে আসছিল আর তেলটা অনেকটা কমে গিয়েছিল, পেঁয়াজটা একটু কড়াইতে লেগে যাচ্ছিলো, তখন বেশ কিছুটা পানি অ্যাড করলাম। তো পানি অ্যাড করার পরে মনে হলো একটু হলুদ কম হয়েছে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বাট আমার কাছে একটু হলুদ কম কম মনে হচ্ছিল। তো এই জন্য আমি পরে এক্সট্রা করে কিছু হলুদ আবার অ্যাড করে দিলাম। তো এভাবে একটু ঢেকে ঢেকে আমি আলুটাকে আরও বেশি সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটু পর পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছিলাম আর এটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো হলুদ দেওয়ার পরে আমার মনে হলো যে একটু জিরা গুঁড়াও হয়তো লাগবে, তো ওই জন্য জিরা গুঁড়াও দিয়ে দিলাম। তো যেহেতু মাছ রান্নায় বেশি মশলা লাগে না, তো মশলা দিলে তো কোনো সমস্যা নেই, মশলা দিলে তো টেস্ট বাড়বেই। আবার খুব বেশি মশলাও অ্যাড করা যাবে না, তাহলে মাছের যে ফ্লেভারটা সেটা একদম নষ্ট হয়ে যাবে। আর আমার মাছের ফ্লেভারটা নষ্ট হলে একদম খাইতে ভালো লাগে না, কারণ মাছের যে ফ্লেভার, মাছের যে আলাদা একটা ফ্লেভার, মাংস বা ডিমের থেকে যে আলাদা যে মাছের একটা ফ্লেভার থাকে, যে একটা গন্ধ থাকে, তো ওই জিনিসটা আমার একটু বেশি ভালো লাগে। তো এই জন্য মশলা একটু কমই দিলাম। তো যাই হোক, এগুলো সব দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিলাম আলুটাকে পানি দিয়ে দিয়ে। তো আলুটা যখন একদম নরম হয়ে যাবে, তো আমি বেশ কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করার আগে আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো দেখলাম যে লবণ একটু কমই হয়েছে, তো পরে আমি এক্সট্রা করে আরও লবণ দিয়ে দিলাম। তারপর আবার মশলাগুলোকে আলুর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখলাম আলুটা একদমই গলে গেছে, পানিটাও একদমই শুকিয়ে এসেছে, তখন আমি ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। বেশ অনেকটাই পানি দিয়ে দিলাম, কারণ যে আমি কুমড়ার বড়িগুলো রেখেছিলাম সেটা অনেকটা পরিমাণে ঝোলটা টানে, আর এটা পানি টেনে টেনে ফুলবে। তো ঝোলের পানিটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো 2-4 মিনিট পরে দেখলাম ঝোলটা একদম ফুটে উঠেছে, তো আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। আর তারপরে আস্তে আস্তে যে কুমড়ার বড়ি আর মাছগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। তো মাছ আর বড়িটাকে ঝোলের মধ্যে দেওয়ার আগে আমি আরও একবার লবণটা টেস্ট করে নেব, কারণ আমি এক্সট্রা করে আর মাছের মধ্যে লবণ অ্যাড করতে চাচ্ছি না। যদি লবণ কম হয় তাহলে আমি এখনই দিয়ে দিই, কারণ লবণ পরে দিলে দেখা যাচ্ছে যে মাছটার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো লবণ টেস্ট করে দেখলাম যে সব ঠিকই আছে। এবার যে মাছ আর বড়িটা ভেজে রেখেছিলাম, তো ভাজা মাছ আর বড়িটা একসাথেই দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে একটু নেড়ে দিলাম, আর বড়িটা যেহেতু পাতলা তো উপরে ভেসে গেছিলো সব, তো আমি একটু চেপে চেপে ভিতরের দিকে সব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, আর মাছটাও একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। তারপরে এভাবে কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে প্রথমে সিদ্ধ করে নিলাম। তারপরে যখন ঝোলটা ফুটতে থাকলো তখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ বলতে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম ঝোলের পানি অনেকটাই কমে গেছে, আর বড়িগুলোও অনেকটা ফুলে গেছে। ফুলে গেছে বলতে ঝোলগুলো টেনে নিয়েছে, আর একটু ফেটে ফেটেও গেছে, মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই সময় আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। তো একটু হালকা আঁচে হতে থাকুক, কারণ ঝোলটা একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে, একটু ঝোলটা কমলে আরও ভালো লাগবে হয়তো। তারপর 2-3 মিনিট হালকা আঁচে এভাবে রান্না করার পরে ঝোলটা যখন একদম কমে গেছে তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিলাম। তরকারির কালারটাও খুব সুন্দর আসছে, কুমড়ার বড়িগুলোও খুব সুন্দর একটা স্মেল আসছে, আর মাছ ভাজার পরে যে সুন্দর একটা স্মেল সেটাও পাওয়া যাচ্ছে। আর আজকে আমার ভাতটাও পারফেক্টলি হয়েছে। তো এই তো আমার রান্নাবান্না আজকে শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো আজকের মতো এখানেই শেষ করছি, আপনার সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।